ব্লাড ক্যান্সার কি? ক্যান্সার মানে হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজন। এখন রক্তের যে কোষগুলো আছে সেই রক্তের কোষগুলোর যদি অস্বাভাবিক কোষ বিভাজন হয় তাহলে সেটি হবে রক্তের ক্যান্সার। ব্লাড ক্যান্সার কত ধরনের? ব্লাড ক্যান্সারের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, এটি কোনো সিঙ্গেল ডিজিজ না এবং একটা শব্দ দিয়ে দেখে বোঝানো যাবে না যে ব্লাড ক্যান্সার হয়েছে মানেই সে খারাপ হয়ে যাবে, খুব দ্রুত মারা যাবে, তার আর কোনো চিকিৎসা নেই, সেটা নয়। এরকমও আছে যে মুখে খাওয়ার ওষুধ খেয়েই, মানে ডায়াবেটিসের মতন, জাস্ট একটা ট্যাবলেট খেয়েই সে ভালো থাকছে। ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো? সব ধরনের ক্যান্সারে মোটামুটি কমন হচ্ছে জ্বর, শরীরে ব্যথা হয়। কিছু কিছু ব্লাড ক্যান্সারে লিম্ফ নোড বলে আমাদের শরীরে যে লসিকা গ্রন্থিগুলো আছে সেগুলো ফুলে যায়, অনেকে এটাকে গ্ল্যান্ড বলে। কোন বয়স বা শ্রেণীর মানুষ বেশি ঝুঁকিতে থাকেন? এক এক ধরনের ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এইজ প্রিভিলেন্সটা এক এক রকম, অর্থাৎ বাচ্চাদের এক ধরনের ব্লাড ক্যান্সারটা বেশি হয়, বয়স্কদের এক ধরনের ব্লাড ক্যান্সার বেশি হয়। ব্লাড ক্যান্সারের সাথে খাদ্যাভ্যাসের কি কোনো সম্পর্ক আছে? ব্লাড ক্যান্সারের সাথে সরাসরি খাদ্যাভ্যাসের হয়তো সেইভাবে সম্পর্ক নেই, কিন্তু এগুলো এক একটা রিস্ক ফ্যাক্টর। কেমোথেরাপি ছাড়া আর কি কোনো পন্থা আছে? আমরা এখন কেমোথেরাপি ছাড়াও ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে, কার্টিসেল থেরাপিও হচ্ছে, এগুলো কিন্তু আমরা এখন দিচ্ছি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রয়নাটা পিএলসি প্রেজেন্টস ডিভিএস ওয়েলনেসে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া আয়েশা। আজ আমাদের আলোচনার বিষয় ব্লাড ক্যান্সার। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর গুলজার হোসেন, রক্ত ও ক্যান্সার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, অনেক ধন্যবাদ এশা, এবং ধন্যবাদ জানাচ্ছি টিভিএস এর যারা কুশলী আছেন তাদের। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। স্যার প্রথমেই জানতে চাইবো আসলে ব্লাড ক্যান্সার কি? ব্লাড ক্যান্সার আসলে আমি যদি একটু ক্যান্সার কি এটা নিয়ে বলি তাহলে আপনি বুঝতে সহজ হবে যে ব্লাড ক্যান্সার কি। ক্যান্সার হচ্ছে যে সেটি আমাদের শরীরের তো কোষের বিভাজন হয় এবং কোষের সংখ্যা বৃদ্ধি হয়, প্রতিনিয়ত হচ্ছে, তবে এটি নিয়ন্ত্রিত হতে হয় বা এটার একটি নির্দিষ্ট নিয়ন্ত্রণের মধ্যে, মাত্রার মধ্যে এই কোষ বিভাজনটা হতে হয়। যদি কখনো আমাদের এই কোষ বিভাজনের নিয়ন্ত্রণটা চলে যায় তাহলে সেটা হচ্ছে ক্যান্সার। অর্থাৎ ক্যান্সার মানে হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজন। এখন রক্তের যে কোষগুলো আছে সেই রক্তের কোষগুলোর যদি অস্বাভাবিক কোষ বিভাজন হয় তাহলে সেটি হবে রক্তের ক্যান্সার। এবার আমি জানতে চাইবো ব্লাড ক্যান্সার কত ধরনের? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ হচ্ছে যে মানুষ ব্লাড ক্যান্সার বা ক্যান্সার বলতে একটা নির্দিষ্ট রোগকে বুঝে সাধারণ মানুষ। যেমন ক্যান্সার, সবাই কি মনে করে যে ক্যান্সার হয়েছে তার মানে সবারই একই রকম হয়তো চিকিৎসা হবে বা একটা পরীক্ষা করেই হয়তো বোঝা যাবে যে ক্যান্সার হয়েছে কি হয়নি, এরকম। কিন্তু আসলে তো ক্যান্সার অনেক ধরনের আছে এবং এক এক ধরনের ক্যান্সারের প্রেজেন্টেশনও এক এক রকম এবং তাদের মানে ক্ষতির মাত্রাও বিভিন্ন রকম, অ্যাগ্রেসিভনেসটা বিভিন্ন রকম। কোনো ক্যান্সার আছে খুবই দুর্বল বা খুবই ইনডোলেন্ট, আস্তে আস্তে বাড়ে, কিছু আছে খুব অ্যাগ্রেসিভ। তো ফলে রক্তের ক্যান্সারও তাই, এখানে অনেকগুলো ভাগ আছে এবং এক এক ধরনের ক্যান্সারের প্রেজেন্টেশন এক এক রকম, তাদের ফেইট এক এক রকম, তাদের যে ভিরুলেন্স বা ক্ষতি করার ক্ষমতা বা সামর্থ্য সেটি এক এক রকম। তো ব্লাড ক্যান্সার অনেক ধরনের আছে, আমরা মোটা দাগে ভাগ করি দুভাগে। একটি হচ্ছে যে আমাদের সাধারণত লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা, এই তিনটি বড় ধরনের বিভাজন, মানে ব্লাড ক্যান্সার ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন করি। এছাড়াও মাইলোপ্রলিফারেটিভ নিওপ্লাজম বলেও এক ধরনের আছে এবং আরও কিছু ছোট ছোট ক্লাসিফিকেশন আছে, তবে মূল মোটা দাগে বলতে গেলে তিনটি: লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা। লিউকেমিয়ার মধ্যে আবার দুটি বড় রকমের বিভাজন আছে, সেটা হচ্ছে একিউট লিউকেমিয়া এবং ক্রনিক লিউকেমিয়া। একিউট লিউকেমিয়াটা হচ্ছে আমরা যেটাকে সাধারণত ব্লাড ক্যান্সার বলতে যেটা বোঝে মানুষ, ওটা আসলে একিউট লিউকেমিয়াটা আর কি। এই একিউট লিউকেমিয়াটা খুবই দ্রুত ছড়ায়, খুবই দ্রুত, মানে খুব 1-2 সপ্তাহের ভিতরে রোগী টের পায় যে তার সামথিং গোয়িং অন, তার খারাপ লাগছে, তার জ্বর আসছে বা নানান রকম রোগ লক্ষণ প্রকাশ পায় এবং এটা খুবই অ্যাগ্রেসিভ এবং ট্রিটমেন্ট করাটাও একটু কঠিন এবং এটার ফেইটও অন্যান্য ক্যান্সারের তুলনায় খারাপ। আবার ক্রনিক লিউকেমিয়া যেগুলি আছে, যেমন ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, সেগুলো কিন্তু আবার খুবই ধীর গতির। রোগীরা হয়তো অনেকদিন পর্যন্ত বুঝতেই পারে না তার শরীরে রোগটা আছে, আস্তে আস্তে সে তার দুর্বল লাগছে বা খাওয়ার অরুচি হচ্ছে, ওজন কমে যাচ্ছে, কিন্তু সে হয়তো বুঝতেই পারছে না। 8-9 মাস, 1 বছর পর্যন্ত এরকম অনেক সময় রোগীরা বুঝতে পারে না। তো এগুলো হচ্ছে ক্রনিক লিউকেমিয়া এবং এই ক্রনিক লিউকেমিয়া এগুলো ট্রিটমেন্ট অনেক সহজ, দেখা যায় মুখে খাওয়ার কিছু ওষুধ দিয়েই আমরা খুব সহজে এদের ট্রিটমেন্ট করতে পারি, তাদেরকে ভালো রাখতে পারি এবং তারা একজন স্বাভাবিক সুস্থ মানুষের মতোই বাকি জীবন পার করতে পারে।
মাল্টিপল মায়োলোমা তার আসলে সেরকম কোনো ক্লাসিফিকেশন তেমন একটি নেই। ছোট ছোট কিছু ক্লাসিফিকেশন আছে যেগুলো সাধারণ মানুষের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ নয়। লিম্ফোমার ক্ষেত্রে খুব বড় ধরনের কিছু শ্রেণী বিভাজন আছে বা ক্লাসিফিকেশন আছে। হজকিন লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমা, এগুলোরও আপনার প্রগনোসিস বা ফেট বিভিন্ন রকমের আছে। কোনোটার বয়স ভেদে আসলে এগুলোর পার্থক্য হয়। যদি একটু উদাহরণ সহ বলতেন। যেমন ধরেন যে অল্প বয়সের যদি নন হজকিন লিম্ফোমা হয়ে থাকে, তাহলে বাচ্চাদের হয়, তখন দেখা যায় যে সেটার ফেটটা ভালো হয় না। আবার খুব বেশি বয়সে যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু আবার ফেটটা ভালো হয় না। আবার মাঝামাঝি যারা আছে 10 থেকে 50 বছর বয়স বা 60 বছর বয়স পর্যন্ত যারা আছেন, ধরে না 50 বছর পর্যন্ত, তাদের কিন্তু আবার দেখা যায় যে তাদের ট্রিটমেন্টের রিকভারির হারটা ভালো। আবার এগুলোর মধ্যে অনেক ধরনের ভাগ আছে। নন হজকিন লিম্ফোমার মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, হজকিন লিম্ফোমার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। মোট কথা হচ্ছে যে ব্লাড ক্যান্সারের অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। এটি কোনো সিঙ্গেল ডিজিজ না, এবং একটা শব্দ দিয়ে দেখে বোঝানো যাবে না যে ব্লাড ক্যান্সার হয়েছে মানেই সে খারাপ হয়ে যাবে, খুব দ্রুত মারা যাবে, তার আর কোনো চিকিৎসা নেই, সেটা নয়। আবার ব্লাড ক্যান্সার এরকমও আছে যে, যেটা বলছিলাম, যে মুখে খাওয়ার ওষুধ খেয়েই, ডায়াবেটিসের মতন জাস্ট একটা ট্যাবলেট খেয়েই সে ভালো থাকছে। যেমন CML এর রোগীরা সত্তর তারা শুধুমাত্র ইমাটিনিব বা ডাসাটিনিব এই টাইপের ওষুধ খেয়েই কিন্তু তারা দিনের পর দিন, বছরের পর বছর ভালো আছেন, অনেকে ফুল কিওরও হয়ে যান। আর মাল্টিপল মায়োলোমা রোগীদেরকে আমরা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারি। লিম্ফোমা রোগীরা 85% ক্ষেত্রে ভালো হয়ে যায়, 75 থেকে 85% ক্ষেত্রে ভালো হয়ে যাচ্ছে। আবার একিউট লিউকেমিয়ার অনেক পেশেন্টকেই আমরা লুজ করছি, দেখা যায় 30% কোনো ক্ষেত্রে 30% রিকভারি চান্স থাকে। তো এটাও হয়। আপনার মতে কি ব্লাড ক্যান্সার বাড়ছে? আচ্ছা, এটা আসলে আমাদের দেশে তো সেরকমভাবে এখনো স্টাডি বা আমাদের এপিডেমিওলজিটা, ক্যান্সার এপিডেমিওলজিটা এত বেশি এখনো ডেভেলপ করেনি। ফলে আমাদের কাছে পেশেন্ট রেজিস্ট্রেশনটা অত মেটিকুলাসলি হয় না। ফলে আমরা ঠিক বলতে পারছি না যে বাড়ছে কিনা। কিন্তু আমাদের যেটা অ্যাজাম্পশন এবং আমরা যেভাবে বিভিন্ন জায়গায় রোগী পাচ্ছি, তাতে আমার ধারণা হচ্ছে যে রোগী বাড়ছে। আসলে কোন বয়স বা শ্রেণীর মানুষ বেশি ঝুঁকিতে থাকেন? স্বাভাবিকভাবে যে কোনো ক্যান্সারের জন্য বয়স্ক মানুষরাই বেশি ঝুঁকিতে থাকেন, কিন্তু কারণ এটা ক্যান্সারের সাথে এইজিংয়েরও একটা সম্পর্ক আছে। তো এটা তো একটা সাধারণ ব্যাপার, কিন্তু অল্প বয়সেও ব্লাড ক্যান্সার হচ্ছে বা হয়। এবং এক এক ধরনের ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে এইজ প্রিভিলেন্সটা এক এক রকম। অর্থাৎ বাচ্চাদের এক ধরনের ব্লাড ক্যান্সারটা বেশি হয়, বয়স্কদের এক ধরনের ব্লাড ক্যান্সার বেশি হয়। মাল্টিপল মায়োলোমা বা CML এগুলো সাধারণত একটু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে একটু বেশি হয়। লিম্ফোমা মাঝবয়সীদের বেশি হয়। আবার ধরেন ALL বা অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, সেটা দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। তো ফলে এটা এক একটা ক্যান্সারের ক্ষেত্রে এইজ প্রিভিলেন্সটা এক এক রকম, তবে সব বয়সে এটা হতে পারে। আপনি কিছু প্রাথমিক লক্ষণের কথা বলেছিলেন এর আগে, তবে আমি আরেকটু স্পেসিফিকভাবে জানতে চাইবো যে ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো। আচ্ছা, ব্লাড ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হচ্ছে আসলে প্রায় সব ধরনের ক্যান্সারে মোটামুটি কমন হচ্ছে জ্বরটা আসে, শরীরে ব্যথা হয়। কিছু কিছু ব্লাড ক্যান্সারে লিম্ফ নোড বলে আমাদের শরীরে যে লসিকা গ্রন্থিগুলো আছে সেগুলো ফুলে যায়। অনেকে এটাকে গ্ল্যান্ড বলে, বা গলার যে ছোট ছোট গ্ল্যান্ডগুলো আছে, গলাতে আছে, পেটে, বগলে, কুঁচকিতে, এগুলোতে থাকে, এবং আমরা সাধারণ রোগীরাও কিন্তু এটা ফিল করতে পারে। তাহলে লিম্ফ নোড ফুলে যেতে পারে। প্লেটলেট কমে গিয়ে আমাদের শরীরে র্যাশ হতে পারে, ছোট ছোট রক্তের ছোপ ছোপ দাগ বা র্যাশ, যেটাকে আমরা বলি পারপিউরিক স্পট বা সাধারণ মানুষের র্যাশ বা লাল ছিটা ছিটা দাগ এটা বলে, তো কাল ছিটা দাগ এভাবে বলে। তো এগুলো আসতে পারে। অ্যাবনর্মাল ব্লিডিং, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে সেরকম। এছাড়াও ওয়েট লস, ওজন কমে যাওয়া কোনো ক্যান্সারের ক্ষেত্রে, যেমন লিম্ফোমা, CML, মাল্টিপল মায়োলোমা, CLL, এগুলো থেকে ওয়েট লস হতে পারে। মাল্টিপল মায়োলোমার একটা বড় লক্ষণ হচ্ছে কোমর ব্যথা, ব্যাক পেইন। তারা দীর্ঘদিন ব্যাক পেইনে চিকিৎসা করতে থাকে, ব্যথার ওষুধ খায়, অনেক বছর পরে, অনেক দিন পরে তারা জানতে পারে যে তাদের মাল্টিপল মায়োলোমা, মূল রোগটা ছিল মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমাতে দেখা যায় পেশেন্টদের কিডনি ড্যামেজ হতে পারে, এবং তারা অনেক সময় দেখা যায় যে আগে তারা কিডনি স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, তারপরে ডায়াগনোসিস হয়েছে যে বেশ কিছুদিন কিডনি স্পেশালিস্টের আন্ডারে থাকার পরে পরীক্ষা নিরীক্ষা করতে করতে কোনো এক সময় ডায়াগনোসিস হলো যে তার মাল্টিপল। এই ক্ষেত্রে কি ওয়েট বাড়তে পারে বা কমতে পারে? কোন ওয়েট লস হয়, ওজন কমে, হ্যাঁ, বাড়ার সুযোগ নেই ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন আমাদের বিশেষ করে লিম্ফোমা, CML, CLL এগুলোতে তো ওয়েট লস হয়। অ্যাকুট লিউকেমিয়া যেহেতু খুব অল্প, শর্ট ডিউরেশনের, 1 মাস 1.5 মাসের একটা ব্যাপার থাকে, ফলে ওখানে ওয়েট লসটা এরকমভাবে দেখা যায় না। কিন্তু ম্যাক্সিমাম ব্লাড ক্যান্সার যেগুলো আছে সেগুলোতে ওয়েট লস হয়। সাধারণ জ্বর বা দুর্বলতার সাথে ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো আমরা কিভাবে আলাদা করব?
সাধারণ জ্বর বা দুর্বলতার সাথে ব্লাড ক্যান্সার, মানে সাধারণ জ্বর বা দুর্বলতা হলেই যে একটা মানুষ নিজেকে মানে আমার ব্লাড ক্যান্সার হয়েছে এরকম ভাবে তা নয়। ব্লাড ক্যান্সারের সাথে হ্যাঁ জ্বর হলেই তো একটা মানুষ দুর্বল হয়ে যায়, ব্লাড ক্যান্সারও একটা দুর্বলতা থাকে, যেহেতু হিমোগ্লোবিন কমে যায় তখন তার একটা ধরনের ফ্যাটিক বা উইকনেস থাকে। তবে সাধারণ দুর্বলতা থেকে এদের দুর্বলতাটা অনেক বেশি, এবং সাধারণ মানুষ আসলে এটা খুব একটা ক্লারিফাই করতে পারে না, পারার কথাও না, যে সে যে কোনো মানুষের কাছে তার দুর্বলতাটাই বেশি। হ্যাঁ, কিন্তু আসলে আমরা ডাক্তার এটা মানে বুঝতে পারি যে আসলে কোন দুর্বলতাটা আসলে সত্যিকারের অর্থে দুর্বলতা। এখন ম্যাক্সিমাম টাইম বিছানায় বেডরিডেন থাকে, মানে সত্যিকারের দুর্বল যারা, যেটা দুর্বলতা ফ্যাটিক, মানে ম্যাক্সিমাম টাইম একটা পেশেন্ট তার জীবনের মানে দিনের যেইটুকু সময় সে জেগে থাকবে তার বেশিরভাগ সময় সে হয়তো বিছানায় শুয়ে থাকলো, শুয়ে বসে কাটাচ্ছে। তারপরে ধাপে দেখা যায় যে সে হয়তো তার দৈনন্দিন কাজগুলো করতে পারছে না, তার নিজস্ব যে কাজগুলো সেগুলো সে করতে পারছে না, বাথরুমে একা একা যেতে পারছে না। এগুলো হচ্ছে মানে সিভিয়ার উইকনেসের একটা ইয়ে। তো এছাড়াও দুর্বলতা ছাড়াও যেটা মানে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে যে জিনিসগুলো থাকে সেটা যেটা বললাম একটু আগে, যে যদি জ্বর বা দুর্বলতা এগুলোর সাথে যদি দেখে যে তার কোনো অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত যাচ্ছে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, বা পিরিয়ডের সাথে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, থামছেই না, এই ধরনের বা চামড়ার নিচে যে রক্তক্ষরণের যে চিহ্ন পার্পরিক ক্রিয়া সেগুলো যদি দেখে, এর সাথে যদি কোথাও কোনো লিম্ফ নোড ফুলে গেছে, ছোটো ছোটো যে গ্ল্যান্ডের টিউমারগুলো আছে, মানে সাধারণ মানুষ যেভাবে বলে আর কি যে গ্ল্যান্ড টিউমার, তো সেগুলো যদি ফুলে যায় বা টিউমার দেখা দেয় তাহলে সে সন্দেহ করতে পারে। বা যদি অস্বাভাবিক শরীর ব্যথা হচ্ছে, হ্যাঁ আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিয়ে চাপ দিলে ব্যথা লাগছে বা এরকম হচ্ছে, এরকম যদি হয় তাহলে সে সন্দেহ করতে পারে যে তার ব্লাড ক্যান্সার হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে একদম প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষা যেটা, সেটা হচ্ছে ব্লাড সিবিসি পরীক্ষাটা, যেটা 400-600 টাকা দিয়ে যে পরীক্ষাটা করা যায় প্রাইভেট ক্লিনিকগুলোতেও, আর সরকারিতে তো আরও কম, 100 টাকা দিয়ে হয়। তো সেখানে আপনার যে সাধারণ যে সিবিসি পরীক্ষা, সেখানেই আপনি দেখবেন যে এক ধরনের অ্যাবনর্মাল পিকচার, হয়তো ডাব্লিউবিসিটা অনেক বেশি বা ডাব্লিউবিসি একেবারেই কম, প্লেটলেট অনেক কম, হিমোগ্লোবিন কমে গেছে, তো এরকম ফিচার যদি থাকে সেটাও দিয়ে কিন্তু আমরা প্রাথমিকভাবে একটা সন্দেহের মধ্যে রাখি যে না তার হয়তো ব্লাড ক্যান্সার হয়ে থাকতে পারে। এবং এই লক্ষণগুলো যদি কারো দেখা দেয়, আমি যেগুলো বললাম যে জ্বর, সিভিয়ার উইকনেস, অ্যাবনর্মাল ব্লিডিং, তারপরে হচ্ছে কোথাও কোনো লিম্ফ নোড ফুলে যাওয়া, এইগুলো যদি কেউ দেখেন, এবং অ্যাবনর্মাল পেইন ইন দ্য বডি, এগুলো যদি কেউ দেখে তাহলে তাকে একটু সাবধান হতে হবে। আমি চিকিৎসার জন্য প্রাথমিক কি করা উচিত এটা জানতে চাইছিলাম, তার আগেই আপনি উত্তরটা দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। বাট আমি একটু জানতে চাইবো, আপনি অতিরিক্ত ব্লিডিং এর কথা বললেন। অনেক সময় প্রতি মাসে যে মেয়েদের ব্লিডিং যায় এই টাইমটাতে অনেকেরই এরকম হয়ে থাকে। অনেকে ডক্টর দেখানোর পরও, চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরও কিন্তু এটার কোনো ফলাফল পায় না বা বুঝতে পারে না, ডক্টরও ফাইন্ড আউট করতে পারে না, সেই ক্ষেত্রে তাদের করণীয় কি? আচ্ছা, এটা আসলে যেটা হচ্ছে যে মহিলাদের বা মেয়েদের, যে নারীদের অস্বাভাবিক পিরিয়ডের যে অস্বাভাবিক রক্তক্ষরণ, এটা তো খুবই কমন। এটা আসলে অনেকগুলো কারণ আছে। এটা আমি আমার দিক থেকে ব্লাড ক্যান্সারের একটা লক্ষণ হিসেবে বললাম ঠিকই, কিন্তু তার মানে এ নয় যে কারো যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয় বা খুব বেশি পিভি ব্লিডিং বা ভেজিনাল ব্লিডিং বা পিরিয়ডের সময় যে ব্লিডিংটা হয় সেটা যদি খুব বেশি হয় সেটা যে ব্লাড ক্যান্সারের সাথে রিলেটেড তা নয়। এইটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় নানান ধরনের গাইনোকোলজিক্যাল কারণে। এবং এই যে আপনি যেটা বললেন যে অনেক সময় রোগ ধরতে পারে না, এই যে রোগ ধরতে না পারাটাও কিন্তু একটা রোগ, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। এটা যে দেখা যাচ্ছে যে দৃশ্যত তেমন কোনো রোগ নেই, কিন্তু দেখা যাচ্ছে যে তার অনেক রক্তক্ষরণ হচ্ছে, এটাও কিন্তু একটা মানে এবং সেটা লম্বা সময় ধরে, এটা একটা ক্লাসিফিকেশন। হ্যাঁ, এটার আবার স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট আছে, যে কখনো দেখা যায় কিছু ওষুধ দিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করা হয়, যদি সেটা কাজ না করে ডিএনসি করে পরীক্ষা করতে হয়, তারপরেও যদি কাজ না করে সেক্ষেত্রে অনেক সময় ক্ষেত্র বিশেষে ইউটেরাসের অপারেশন করে ফেলে দেওয়াটাও একটা এক্ষেত্রে চিকিৎসা। তবে সেটা নির্ভর করছে, মানে এটা একজন গাইনোকোলজিস্ট সেই সিদ্ধান্তটা নেবেন। যেহেতু এটা আমার সাবজেক্ট না, তাই এর বিষয়ে আমি ডিটেলস বলছি না। তবে এটা অবশ্যই এটাও একটা রোগ, এবং মানে কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও কিন্তু আপনার একটা ক্লাসিফিকেশন। স্যার, এবার আমি একটু জানতে চাইবো, ব্লাড ক্যান্সারের সাথে খাদ্যাভ্যাসের কি কোনো সম্পর্ক আছে? এবং সাথে সাথে প্রসাধনী, যে প্রসাধনীগুলো আমরা প্রতিনিয়ত ছেলে মেয়ে সবাই মোটামুটি অনেক ধরনের বিউটি থিংস আমরা ইউজ করি, সেই ব্যাপারগুলোও কি আমাদের লাইফে ইম্প্যাক্ট ফেলে কিনা? আচ্ছা, সরাসরি সেরকম কিছু পাওয়া যায়নি বা যায় না। আর খাদ্যাভ্যাসের যেটা কথা বলছেন, অবশ্যই খাদ্যাভ্যাস তো আমাদের সার্বিকভাবেই আমাদের সুস্থতা এবং বিভিন্ন অসুখ বিসুখের সাথে একটা সম্পর্ক তো আছেই। আমরা যদি সুস্থ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, যেটা আমরা সবাই জানি আসলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলতে কোনো কিছু অতিরিক্ত না খাওয়া, আসলে সুষম খাবার, ব্যালেন্স ডায়েট সম্পর্কে একটা কনসেপ্ট তো আমাদের আছেই। তো সেটা কোনো কিছু অতিরিক্ত মাংস খাচ্ছে সেটা খারাপ। মানুষ আজকাল যেটা করছে যে
মানে আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে আমাদের অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া। তো দেখা যায় যারা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাচ্ছেন তাদের ব্যালেন্সড ডায়েট হচ্ছে না, আমরা মোটা হয়ে যাচ্ছি, এবং স্থূলতা বা ওবেসিটি এটা কিন্তু অনেক ধরনের ক্যান্সারের সাথে সরাসরি সম্পৃক্ত। হ্যাঁ, অনেক ক্যান্সারেরই একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে বলা হয় যে ওবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর। সুতরাং ব্লাড ক্যান্সারের সাথে সরাসরি খাদ্যাভ্যাসের হয়তো সেইভাবে সম্পর্ক নেই, কিন্তু এগুলো এক একটা রিস্ক ফ্যাক্টর। অ্যাকচুয়ালি ক্যান্সারের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসলে কোনো সরাসরি কোনো পজিটিভ ফ্যাক্টর তেমন পাওয়া যায় না, সবগুলোই কিন্তু আসলে আমাদের মানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, বা এগুলো হচ্ছে আমাকে যেটা বলে যে রিস্ক ফ্যাক্টর। মানে যেমন ধরনের যে আপনি বলতে পারবেন যে টাইফয়েড, হ্যাঁ ওই জীবাণুটার কারণে টাইফয়েড হচ্ছে, বা ডেঙ্গু একটা এডিস মশার কারণে ডেঙ্গু হচ্ছে, এটা একটা নির্দিষ্ট কারণ। কিন্তু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ওভাবে নির্দিষ্ট কোনো কারণ নেই। তবে আপনি যেটা বললেন যে প্রসাধনীর ব্যবহারে, যেটা এটা নিয়ে আসলে আমাদের তো খুব একটা স্টাডি নেই, গবেষণা নেই, তবে স্কিন ক্যান্সারের সাথে কিন্তু কিছু কিছু প্রসাধনীর সম্পর্ক আছে যেগুলো মানহীন, সেগুলোর সাথে কিন্তু স্কিন ক্যান্সারের সম্পর্ক আছে। আমাদের ব্লাড ক্যান্সারের সাথে যে কাজে মানে রিস্ক ফ্যাক্টরগুলোর সম্পর্ক আছে, সেটা তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে রেডিয়েশন। বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের রেডিয়েশন হয়, বা যারা রেডিয়েশনের মধ্যে কাজ করেন তারা একটা রিস্কের মধ্যে থাকেন। তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের কালার রঞ্জক পদার্থ যেগুলো আছে, যেমন ধরেন যে যারা ডাইং কোম্পানিতে কাজ করে, যে শ্রমিকরা রঙের কারখানায় কাজ করে, এগুলোর সাথে ব্লাড ক্যান্সারের সম্পর্ক আছে। পেইন্টিং, আমাদের যে ওয়াল যে রাজমিস্ত্রি, রং মিস্ত্রি যারা কাজ করেন তাদের সাথে একটা সম্পর্ক আছে। কীটনাশকের সাথে একটা সম্পর্ক আছে। শুটকি মাছে যে প্রিজারভেটিভ ব্যবহার করছে যারা, বা এর সাথে যারা জড়িত তাদের সাথে একটা সম্পর্ক আছে। এবং আমাদের ফার্মার কৃষকরা কিন্তু খুব বেশি ব্লাড ক্যান্সারের একটা রিস্কের মধ্যে থাকেন, বিকজ তারা কীটনাশক ব্যবহার করেন। এবং আমাদের দেশের কৃষকরা কিন্তু মানে প্রোটেক্টিভ গিয়ার ছাড়াই কোনো ধরনের মানে সিম্পল একটা গামছা হয়তো মুখে পেঁচিয়ে নিয়ে এসে তার জমিতে বিষ ছিটাচ্ছে, এবং সেটা সে আবার তার বাড়িতে এনে এসে ওভাবেই রেখে দিচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে ব্লাড ক্যান্সারের সাথে জড়িত। এবং আমরা দেখেছি যে ব্লাড ক্যান্সারের একটি বড় অংশ কিন্তু যে পেশেন্টরা আসে তারা কিন্তু বড় অংশ কিন্তু কৃষক বা কৃষক পরিবারের। তো এগুলোর সাথে সম্পর্ক আছে। ফুড অ্যাডাল্টারি, আমাদের যে খাদ্যে যে বিভিন্ন ধরনের বিষক্রিয়া বা বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ ইউজ হচ্ছে, এগুলোও কিছুটাকে আমাদের, যদিও সরাসরি আমরা ওরকম করে কোনো এভিডেন্স আমরা পাইনি, কিন্তু ধারণা করা যায় যে এখানে যে বিভিন্ন ধরনের বেনজিন ডেরিভেটিভস ব্যবহার করা হয়, এবং সেক্ষেত্রে এগুলো আমাদের শুধু ব্লাড ক্যান্সার না, অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রেও তারা কন্ট্রিবিউট করে। প্রতিকারের থেকে প্রতিরোধ শ্রেয়, রাইট। তো সেই ক্ষেত্রে আপনি এই যে এতক্ষণ উদাহরণগুলো দিলেন, কৃষক, রাজমিস্ত্রি, পেইন্টার যারা আছেন, ইনাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আচ্ছা, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে এটা তো আসলে সত্যিকারের অর্থে একজন কৃষক সচেতন, তাকে তো করতেই হবে। আমরা যারা এই রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত, আমরা যারা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কাজ করছি, একজন কৃষক তো একটা প্রান্তিক মানুষ, তার চেয়ে বরং আমাদের দায়িত্বটা বেশি তাকে সেটা জানানো। যিনি কৃষকদের নিয়ে কাজ করছেন, যে কৃষি অফিসার আছেন, আমি বলবো যে সবারই আসলে এটা, আমাদের যারা শিক্ষিত সচেতন মানুষ আছেন, স্কুল কলেজের শিক্ষকরা, সবারই দায়িত্ব। সেটা হচ্ছে তাদেরকে বলা যে এক ধরনের প্রোটেক্টিভ গিয়ার ব্যবহার করার জন্য, সে যখন কীটনাশক ব্যবহার করবে সে যেন সে ধরনের প্রোটেক্টিভ পোশাক ব্যবহার করে, যেটা থেকে তার মানে এই যে বিষ মানে ইনসেক্টিসাইডসগুলো যে সে ইনহেল করছে, হ্যাঁ সেটা যেন তার প্রিভেন্ট করা যায়। একটা ভালো মাস্ক ব্যবহার করা। আমরা কিন্তু করোনার সময় আমরা সবাই পিপিই ব্যবহার করতাম, আমরা যারা ডাক্তার ছিলাম। তো এরকম কিছু বিদেশে কিন্তু যারা কীটনাশক করে, আপনি দেখবেন যে তারা এক ধরনের এরকম মাস্ক সহ ফুল বডি কভার্ড করে এক ধরনের প্রোটেক্টিভ গিয়ার ইউজ করে। তো আমাদের দেশে আমরা কিন্তু আমাদের কৃষকদের এই ব্যাপারটা নিয়ে একদমই কেয়ার করছি না। তো আমাদের যারা এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন, কৃষি মন্ত্রণালয় বা কৃষি অধিদপ্তরের যারা আছেন, তারা যেন এই সচেতনতা কৃষকদের মধ্যে তৈরি করেন, এবং প্রয়োজনে তারা যেন এটা প্রোভাইড করার ব্যবস্থা করেন আর কি, এটি আমার বলার আছে। আর যারা রঙের কারখানা, একটু বলে রাখি, রঙের কারখানায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য, তারাও যেন করে। কারখানার বর্জ্য, আমরা এটা একটা মানে বাদ পড়ে গেছে। আমাদের কারখানার বিভিন্ন ধরনের রাসায়নিক বর্জ্য আছে, যেগুলো আমরা খুব মানে অর্গানাইজড ওয়েতে আমরা এটাকে ডিসপোজাল করি না। এই বর্জ্য নিষ্কাশনটা আমরা খুব ভালোভাবে করছি না। আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তারা যেন এই ব্যাপারে দায়িত্ব নেন। যেটা কারখানারও কিছু বর্জ্য আছে বা রং আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ পানি ড্রেনের সাথে এসে নদীতে এসে মিশে যাচ্ছে। ওই যে তুরাগ নদীতে দেখা যায় একদম কালার হয়ে গেছে। আবার আপনি দেখবেন যে বুড়িগঙ্গার, হ্যাঁ, তো এইগুলোতে তো কিন্তু কোম্পানির বিভিন্ন কারখানার রাসায়নিক বর্জ্যগুলো, আমাদের কলকারখানাও লাগবে, কিন্তু এই রাসায়নিক বর্জ্যগুলো কিন্তু আমাদেরকে অসুস্থ করে তুলছে। এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কলকারখানার ধোঁয়াও তো আছে, সেগুলোরও আমাদেরকে
নিষ্কাশন করা বা যেন এটাকে আরও একটু কম ধোঁয়া নির্গত হয়, সেটার জন্য আমাদের যে একটু সুপিরিয়র টেকনোলজি ইউজ করার যে বিষয়টা আছে সেগুলো যেন আমরা একটু নজর দিই আর কি। স্যার, এবার একটু চিকিৎসা প্রসঙ্গে ফিরে আসি। ব্লাড ক্যান্সার প্রতিরোধে আসলে কি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব? না, ব্লাড ক্যান্সার পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। আমরা হয়তো কিছুটা ভালো রাখতে পারি বা থাকতে পারি বা আমাদের রিস্ক ফ্যাক্টরগুলোকে কমাতে পারি, কিন্তু এটা এরকম না যে যেমন ধরেন যে পোলিওকে আমরা প্রতিরোধ করতে পেরেছি, সেরকম কিছু না যে একটা ভ্যাকসিন দিলে সে ব্লাড ক্যান্সার হবে না, এরকম কিছু আমাদের হাতে এখন পর্যন্ত নেই। ফলে আমাদেরকে লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস এসব দিয়েই আমাদেরকে যতটা সম্ভব ভালো থাকার চেষ্টা করতে হবে। একজন মানুষকে কখন অবশ্যই ব্লাড ক্যান্সার পরীক্ষা করানো উচিত? যদি তার ওই সিমটমগুলো আমি যেগুলো বলেছি, যে জ্বর, অস্বাভাবিক রক্তক্ষরণ, শরীরে কোনো একটা টিউমার হয়েছে, দেখা দিয়েছে, সাথে ফ্যাকাশে হয়ে গেছে, ছোপ ছোপ রক্তের দাগ দেখা যাচ্ছে, এই সিমটমগুলো যদি কারো থাকে এবং শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে জ্বরের সাথে সাথে, এই সিমটমগুলো যদি কারো দীর্ঘদিন ধরে জ্বর হচ্ছে, এই সিমটম যদি কারো থেকে থাকে, তাহলে তারা যেন অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন এবং ব্লাড ক্যান্সারের সাথে যে সংশ্লিষ্ট পরীক্ষাগুলো আছে সেগুলো যেন করেন। কেমোথেরাপি ছাড়া আর কি কোনো পন্থা আছে যেটা এখন ব্লাড ক্যান্সারের জন্য ব্যবহার করা হচ্ছে? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন এবং ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ইনডিড। দেখুন, আমাদের এখন চিকিৎসা কিন্তু অনেক দ্রুত আগাচ্ছে বা পরিবর্তন হচ্ছে। আমাদের 10-15 বছর আগেও কিন্তু আমরা কেমোথেরাপি বলতে যে সাইটোটক্সিক মেডিসিনগুলোর কথা ছিল, সেগুলো আমরা কিন্তু ব্যবহার করতাম বা করতে বাধ্য হতাম, এবং আমাদের সময় সেই সময় 10 থেকে ধরেন 15-20 বছর আগে কিন্তু কেমোথেরাপি মানেই আমরা ভাবতাম যে প্রচণ্ড, এখনও মানুষ তাই ভাবে যে প্রচণ্ড বমি হবে, চুল পড়ে যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা এমন সব ওষুধ আমরা পেয়েছি যেগুলো আসলে ঠিক সাইটোটক্সিক ড্রাগ নয়। আমরা এখন ইমিউনোথেরাপির দিকে যাচ্ছি, আমরা টার্গেটেড থেরাপির দিকে যাচ্ছি, এবং উই আর ইউজিং ইট। আমাদের রোগীরা এটা ব্যবহার করছে, আমাদের দেশীয় কোম্পানিগুলো তৈরি করছে, ফলে এখন কিন্তু হাতের নাগালে চলে এসছে। ফলে আমরা সব ক্ষেত্রে যে আসলে কেমোথেরাপি দিচ্ছি তা কিন্তু না, আমরা টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এগুলো দিচ্ছি। ফলে দেখা যাচ্ছে কি, আপনি দেখেন এখন মাল্টিপল মাইলোমার কোনো রোগীকেই কিন্তু আসলে কোনো কেমোথেরাপি বা সাইটোটক্সিক ড্রাগ ইউজ করতে হয় না। তারা কিন্তু তাদের চুলও পড়ে না, তাদের ওরকম প্রচণ্ড বমি হওয়া এসবও হয় না, তারা কিন্তু যথেষ্ট ভালো থাকে। তারপরে হচ্ছে এমন আমরা যে কিছু কিছু ক্ষেত্রে যে আমরা সাইটোটক্সিক ড্রাগগুলো ইউজ করছি, সেখানেও কিন্তু এখন অনেক বেশি মানে উন্নতি হয়েছে বা পরিবর্তন হয়েছে। দেখা যাচ্ছে যে তাদের এই সাইড ইফেক্টগুলো অনেকটা মিনিমাইজ করা গেছে। আমাদের কিছু ওষুধ তৈরি হয়েছে যেগুলো আমরা এই সাইড ইফেক্টগুলোকে ম্যানেজ করার, আরও ভালোভাবে ম্যানেজ করতে পারছি। তো ফলে হ্যাঁ, কেমোথেরাপি মোটা দাগে আমরা এখনও বলে থাকি, সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয় এই জন্য যে কেমোথেরাপি শব্দটা বলে থাকি, কিন্তু আসলে আমরা এখন কেমোথেরাপি ছাড়াও ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে, কার্টিসেল থেরাপিও হচ্ছে, এগুলো কিন্তু আমরা এখন দিচ্ছি, স্টেম সেল থেরাপি দিচ্ছি। আমি বোন ম্যারোতেই আসতাম। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আসলে কাদের জন্য জরুরি? বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আসলে এগুলোর অনেকগুলো আমাদের মানে একটা ক্যান্ডিডেট সিলেকশনের ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেটা আসলে এইখানে খুব সূক্ষ্মভাবে এটা বলা সম্ভব না, বা এটা সাধারণ মানুষের জন্য দরকারও নেই। সহজ ভাষায় যদি আমি বলি, সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি যে প্রথমত আমরা একটা পেশেন্টকে আগে সিলেক্ট করি যে এই পেশেন্টটি বোন ম্যারোর জন্য উপযুক্ত কিনা। তার বয়স একটা ফ্যাক্টর, একটা পেশেন্টের বয়স যদি খুব বেশি হয়, 65-র উপরে হয়, তাহলে দেখা যায় আমরা তার বোন ম্যারোর জন্য আমরা চিন্তা করি না। বা আমরা যদি মনে করি যে এই পেশেন্টকে আমরা কেমোথেরাপি দিয়ে দীর্ঘদিন ভালো রাখতে পারবো, তাহলে আমরা কেমোথেরাপি দিই। পরবর্তীতে হয়তো রিল্যাপস করলে পরে তখন আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কথা ভাবি। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আসলে আমরা করি কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি দিয়ে, যখন একটা পেশেন্টকে আমরা রিমিশনে যায় তখন আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। তো এক্ষেত্রে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষাও আছে। আমরা সাইটোজেনেটিক স্টাডি করি, রিস্ক অ্যাসেসমেন্ট করি, এবং আমরা দেখি যারা হাই রিস্ক পেশেন্ট বা ইন্টারমিডিয়েট রিস্ক পেশেন্ট, এরকম পেশেন্ট যাদেরকে আমরা শুধুমাত্র কেমোথেরাপি দিয়ে হয়তো ভালো করতে পারবো না, বা খুবই চান্স আছে তার রিল্যাপস হয়ে যাওয়ার, অথবা রিল্যাপস একবার হয়েছে মানে রিল্যাপস মানে ফিরে আসা, রোগটা আর কি ভালো হয়ে যাওয়ার পর আবার ফিরে আসা, সেরকম ক্ষেত্রে আসলে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন চিন্তা করি। স্যার, বাংলাদেশে ব্লাড ক্যান্সার বিশেষায়িত চিকিৎসক এবং হাসপাতালের সংখ্যা আসলে কত? বাংলাদেশে ব্লাড ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল তো আসলে সেভাবে মানে শুধু ব্লাড ক্যান্সার বিশেষায়িত হাসপাতাল তো আসলে নাই। মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে সেখানে একটা ডিসিপ্লিন হচ্ছে ব্লাড ক্যান্সারের, বা আমি যেখানে কাজ করছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, সেখানেও একটি ডিপার্টমেন্ট আছে হেমাটোলজি, যারা ব্লাড ক্যান্সার রোগীদের চিকিৎসা করছেন, এভাবেই আছে। এছাড়াও বিভিন্ন বেশ কয়েকটি মেডিকেল কলেজে আপনার ব্লাড ক্যান্সার বিভাগ আছে বা হেমাটোলজি বিভাগ আছে, কিন্তু আসলে এটি 20 কোটি মানুষের জন্য আমাদের দেশে যে পরিমাণ বিশেষায়িত হাসপাতাল বা বিভাগ বা ডাক্তার যাই বলি না কেন,
এটি আসলে মোটেও মানে যথেষ্ট নয়। আমি বলবো এটা অপ্রতুল। আমাদের এখনও প্রায় 150 মতো হেমাটোলজিস্ট আছেন। তো মানে রক্তরোগ বা রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ মাত্র 150 অ্যাডাল্ট হেমাটোলজিস্ট যারা। তো 20 কোটি মানুষের দেশে 150 জন হেমাটোলজিস্ট, এটা আসলে অনেক কম। চিকিৎসার সাফল্যের হার জানতে চাইলে কি বলবেন? চিকিৎসার সাফল্যের হার তো আসলে ওই যে আমি বললাম যে আমাদের তো আসলে স্টাডি ওরকম ভাবে আমাদের নাই, আমাদের হাতে ওরকম ডাটা নাই যে কীরকম কত পার্সেন্ট চিকিৎসা, এক এক রোগের ক্ষেত্রে এক এক রকম। তবে মোটা দাগে আমরা যেটা খেয়াল করি আর কি, 50 to 70% ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে আসলে মোর দেন 5 ইয়ার্স আমরা বাঁচিয়ে রাখতে পারছি বা ভালো রাখতে পারছি। ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পেশেন্টকে যদি 5 বছরের বেশি বাঁচিয়ে রাখতে পারি ডিজিজ ফ্রি, তাহলে আমরা এটাকে বলি যে কিওর বা ভালো হয়ে গেল, সাকসেসফুল চিকিৎসা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যে পেশেন্টরা আছে তাদের আমরা 50 to 70% পেশেন্টদেরকে আমরা ভালো রাখতে পারি। ব্লাড ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো কি কি? ব্লাড ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভুল ধারণা হচ্ছে যে ব্লাড ক্যান্সার ভালো হয় না, কেমোথেরাপি দিলে রোগী খারাপ হয়ে যায়, না দিলে বরং পেশেন্ট আরও ভালো থাকে বা যে কদিন থাকে ভালো থাকে, কেমোথেরাপি দিলে পেশেন্ট মারা যাবে বা খারাপ হয়ে যাবে। কেমোথেরাপি প্রচণ্ড কষ্ট, এটাও একটা মানুষের ধারণা আছে যে কেমোথেরাপি প্রচণ্ড কষ্ট। হ্যাঁ, কিছু কষ্ট তো আছে, কিন্তু সেটা যে একেবারে আনবিয়ারেবল বা কষ্ট একদম সহ্য করার মতো নয় তাও নয়। আর এটা আজকাল অনেকটাই হয়েছে। রোগীদের প্রথম প্রশ্ন থাকে, স্যার আমার কি চুল পড়ে যাবে? তো সেটাও একটা ভুল ধারণা। আসলে চুল পড়ে যাওয়াটা খুবই মানে কি বলবো, মানে আজকাল তো চুল সব থেরাপিতে পড়েও না, আর চুল পড়ে যাওয়াটা আসলে এত বেশি চিন্তার বিষয়ও না। কারণ হচ্ছে যে কিছুদিন পরে এই চুল আবার মানে গজিয়ে যায়। যদি আমরা ট্রিটমেন্ট যখন কমপ্লিট হয়ে যায়, আমরা যখন ওষুধটা বন্ধ হয়ে যায়, তখন আবার নিজে নিজে চুলগুলো কিন্তু উঠতে থাকে। সুতরাং রোগীর এটা মানে মনে করে যে এটা বোধহয় ভয়ঙ্কর কোনো একটা ব্যাপার হয়েছে। এগুলো আছে আমাদের প্রচলিত ভুল ধারণার মধ্যে। এছাড়াও আছে যে কিছু অপচিকিৎসা আছে। কেউ কেউ মনে করেন যে বোধহয় দেশীয় কোনো চিকিৎসা, কনভেনশনাল কোনো চিকিৎসা গ্রহণ করলে হয়তো তার রোগটা ভালো হয়ে যাবে। কেউ কেউ চিকিৎসা ডিসকন্টিনিউ করে নানান ধরনের মিথ, করসল গাছের ফল, পাতা, তারপরে হচ্ছে কিছু হার্বাল ট্রিটমেন্ট, কিছু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, সেগুলো তারা করতে থাকেন। তো এগুলো আসলে কোনোটাই ব্লাড ক্যান্সারের জন্য মানে একেবারেই উপযুক্ত নয়, এবং এই করে অনেক সময় রোগীরা কিন্তু আসলে চিকিৎসাটাকে আরও জটিল করে ফেলে। ওকে স্যার, ব্লাড ক্যান্সার রোগীর মানসিক স্বাস্থ্যের যত্ন কতটা জরুরি এবং পরিবার ও সমাজ কতটুকু সহযোগিতা করতে পারে তাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্লাড ক্যান্সার রোগীদের জন্য মানসিক স্বাস্থ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটা দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয়। একিউট লিউকেমিয়ার একটা পেশেন্টকে আমাদের যে পেশেন্টগুলো আমাদের অধীনে চিকিৎসায় নিচ্ছেন বা আমার অধীনে যে পেশেন্টরা চিকিৎসা নিচ্ছেন, আমার অনেক রোগীকে দেখলে খারাপ লাগে যে এরা আসলে এক একজন হাসপাতালের মধ্যে 1 মাস 1.5 মাস একটানা থাকতে হয় একটা ঘরের মধ্যে। মানে হাসপাতাল, একটা রোগী তো আর মানে ধরেন যে তোর বিকেলে শপিং করতে যেতে পারে না, তার তো আর এরকম না যে সে বিকেলে একটু নিচে গিয়ে হাঁটাহাঁটি করে আসবে বা শাহবাগে আছে একটু ঢাকা ইউনিভার্সিটি ঘুরে আসবে, তা কিন্তু না, তাকে হাসপাতালেই থাকতে হয়। হয়তো ওই হাসপাতাল প্রিমিসিসের মধ্যে সে কিছুটা এদিক ওদিক মুভ করার বা ওয়ার্ডের মধ্যে হয়তো সে মুভ করার একটা সুযোগ থাকে। তো দীর্ঘদিন ধরে তারা যখন একটা চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে থাকে, একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকে, তারপরে হচ্ছে সে জানে যে তার এই রোগটা ক্যান্সার এবং এখানে তার মৃত্যুও হতে পারে, এই পুরো বিষয়গুলো কিন্তু এরপরে আসছে তার অর্থনৈতিক অবস্থা, যে চিকিৎসার ব্যয় কীভাবে সে বহন করবে বা আদৌ সে পারবে কিনা, বা তার পরিবার যে চিকিৎসার জন্য খরচ করছে এতে তো তাদের অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতে তাদের এই ঘুরে দাঁড়াতে অনেক কষ্ট হবে। তো এই পুরো বিষয়গুলো কিন্তু তার মানসিক স্বাস্থ্যের উপরে সাংঘাতিকভাবে প্রভাব ফেলে, এবং প্রত্যেকটা রোগী আমরা দেখি যে কোনো না কোনোভাবে তারা একটা ডিপ্রেশনে পড়ে যায়, তার মন খারাপ থাকে। তো আমাদের দেশে সত্যি কথা বলতে কি এসা, আমি যেটা বলতে চাই সেটা হলো যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের যে সামাজিক অবস্থা এবং বাংলাদেশের সার্বিক যে অবস্থা, এদেশের 90%, মোর দেন 90% মানুষের আসলে ব্লাড ক্যান্সার বা কোনো ধরনের ক্যান্সার চিকিৎসা করার জন্য উপযুক্ত নয়। কারণ হচ্ছে সেই আর্থিক সামর্থ্য আমাদের দেশের 90% মানুষের নেই ক্যান্সার চিকিৎসায় যে ধরনের খরচ হয়। তো মানুষ এখন, তারপরে তো মানুষকে বাঁচতে হবে, মানুষ বাঁচার জন্য সে অনেক কিছুই করে। সে একটা ঋণের বোঝার মধ্যে পড়ে যায় এবং দেখা যায় সে সুস্থ হলেও পরবর্তীতে সে যে মানে একটা ঋণের চক্রে পড়ে যায়, সেখান থেকে বেরিয়ে আসাটাও তার মৃত্যুর শামিল হয়ে যায়। তো এটা কিন্তু তাদের মনের মধ্যে কাজ করতে থাকে। তো আমি এই জন্য বলবো যে ক্যান্সার চিকিৎসায় একটা মানুষ, তাকে যেন আমরা একা করে না দিই। আপনার এলাকায়, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব কারো যদি ক্যান্সার চিকিৎসা, আপনারা সবাই মিলে তাকে সহযোগিতা করবেন, সবাই মিলে তার চিকিৎসার খরচটা বহন করবার চেষ্টা করবেন, সবাই তাকে শক্তি দিবেন
মানসিকভাবে শক্তি দেবেন। আমাদের দেশে আরেকটা কথা বলছিলেন আপনি, যেটা যে আমাদের প্রচলিত ভুল ধারণা, আমাদের দেশের মানুষরা কোনো একজন যদি ক্যান্সার রোগে আক্রান্ত হয়, তার বন্ধু বান্ধব বা আত্মীয়, সে প্রথমে যে কাজটি করে সেটা হচ্ছে তাকে ফোন করে নানান ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলে। আচ্ছা, তুমি ওই জায়গায় চিকিৎসা করছো, এখানে চিকিৎসা করে কোনো লাভই হবে না, এখানে কোনো ট্রিটমেন্টই হয় না, তুমি অমুক দেশে চলে যাও, তুমি ভারতে চলে যাও, বা তুমি সিঙ্গাপুরে চলে যাও, তুমি দরকার হলে তোমার জমি জমা বেচো, তারপর তুমি চলে যাও, হ্যাঁ এখানে কোনো চিকিৎসা করো না। দেখেন, এটাও কিন্তু এক ধরনের রোগীদেরকে সমস্যা তৈরি করে। অনেকে আছে রীতিমতো মানে দিব্যি দিয়ে দেয় আর কি, যে তোমার সাথে দেখাই করবো না, কথাই বলবো না, তুমি যদি এই দেশের বাইরে চিকিৎসা করতে না যাও, হ্যাঁ আমি তোমাকে কোনো সহযোগিতাই করবো না, একঘরে করে দেয়, একঘরে করে দেয়, বা তার সাথে কথাই বলতে চায়, এবং তার একটা ইগোতে পড়ে যায় যে আমার কথা শুনলো না। তো দেখেন, আসলে চিকিৎসা তো আর কোনো গুপ্তবিদ্যা না। এটা এমন না যে মানে এটা অমুক দেশের ডাক্তাররা জানে আর এই দেশের ডাক্তাররা জানবে না। এটা এখন হচ্ছে যে ওপেন নলেজ, হ্যাঁ এখন যুগটা তো হচ্ছে ইন্টারনেটের, তো অবাধ তথ্য প্রবাহের যুগ, কোথায় কি চিকিৎসা আছে না আছে সবাই কিন্তু সবকিছু জানে। এবং আপনি আমাদের দেশে ক্যান্সারের ওষুধ তৈরি হচ্ছে, আমাদের দেশের ওষুধ বিদেশে রপ্তানি হচ্ছে। তো এটা তো আপনি জানেন যে বিশ্বের মোর দেন 100 কান্ট্রিতে আমাদের দেশের ওষুধ রপ্তানি হয়। আমাদের দেশে ক্যান্সারের ওষুধও কিন্তু এখন বিভিন্ন দেশে যাচ্ছে। তো আমাদের দেশের ওষুধ কিন্তু এখন আমরা কিন্তু এখন আর আগে একটা সময় আমরা যখন ছাত্র ছিলাম তখনও কিন্তু বিদেশি ওষুধ ব্যবহার করতাম, ইউরোপিয়ান ওষুধ ব্যবহার করতাম। এখন আমি তো গত 5 বছরে আমি দেখি নাই কোনো বিদেশি ওষুধ ব্যবহার করতে। তো এই যে আমরা কিন্তু এখন আমাদের দেশীয় ওষুধের উপরে কিন্তু আমরা এখন ডিপেন্ড করছি। তো আমাদের কিন্তু মানে চিকিৎসার কিছু কিছু রোগ আছে, যেমন সিএমএল বা আমি বললাম যে আপনি একটা ওষুধ খেয়ে কিন্তু সে ভালো থাকছে। এই রোগের জন্য অনেকে হয় কি আত্মীয় স্বজন বন্ধু যখন শুনে সে ব্লাড ক্যান্সার, এটা এক ধরনের সে যাচ্ছে, তো তাতে সমস্যাটা হচ্ছে না যার টাকা আছে সে বিদেশে গিয়ে চিকিৎসা করুক বা ঘুরে আসুক, সেকেন্ড ওপিনিয়ন নিক, তাতে সমস্যা নেই। কিন্তু যে লোকটার টাকা নাই সেও কিন্তু এই এক ধরনের ইগো বা এক ধরনের মেন্টাল ডিপেন্ডেন্সি বা সবার আত্মীয় স্বজনের কথা বলে, রোগীরা নিজেরাই বলে স্যার আমি তো বুঝতেছি স্যার আমার চিকিৎসা ঠিকঠাকই হইতেছে, বা আমি তো ভালোই ফিল করতেছি স্যার, বা আমার কাছে আস্থা আছে, কিন্তু স্যার আমার আত্মীয় স্বজন তো মানতেছে না, তারা তো রীতিমতো আমাকে মানে থ্রেট দিচ্ছে যে তুমি একবার হলেও ভারতে ঘুরে আসো। তো আসলে এখন আমরা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অনেকটা মানে এগিয়েছি। এখন আমাদের দেশেই আমরা ইমিউনোফিনোটাইপিং, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বা মলিকুলার টেস্টগুলো আমরা করতে পারি। প্রয়োজনে অনেক পরীক্ষা কিন্তু আমরা এখান থেকে স্যাম্পল নিয়ে ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকেও কিন্তু করিয়ে আনতে পারি, এবং খুব রিজনেবল প্রাইসেই কিন্তু এটা করানো সম্ভব। কিন্তু একটা লোক যখন পুরোটা মানে দেশের বাইরে যাচ্ছে, তার সাথে আরেকজন লোক নিয়ে যাচ্ছে, 1 মাস বা 15 দিন থাকছে, তার কিন্তু অনেক টাকা খরচ হচ্ছে। পরবর্তীতে সে এসে দেখা যায় কি যে এর পরের ধাপে যে চিকিৎসাগুলো সে কিন্তু গিয়ে আবার ফেরত আসে। কেউ কিন্তু আপনার 1 মাস 2 মাসে বেশি থাকে না দেশের বাইরে গিয়ে, যারা মিডল ক্লাস আছে তারা কিন্তু আবার এসে ওই কেমোথেরাপি দেওয়ার পরে ওই শিডিউল নিয়ে আবার বাংলাদেশে আসে, এসে বলে যে এরকম আমরা শিডিউল দিই, বা আপনি যেটা দিচ্ছিলেন ওগুলোই দিচ্ছিল ওখানে, বা ওরা বলে দিয়েছে আপনারা দেশে গিয়ে কন্টিনিউ করেন, তো আমি এখন এখানেই দিব। কিন্তু তখন দেখা যায় যে তার অলরেডি অনেক খরচ হয়ে গেছে। তো এই যে বিষয়গুলি আমাদের দেশের ক্যান্সারের, আমি যেটা মানে আমি আমার অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি যে আমাদের চিকিৎসার সমস্যা থেকে সামাজিক সমস্যা অনেক বেশি। আমাদের অর্থনৈতিক সমস্যা আছে, এবং সত্যি কথা যেটা সেটা আমি যেটা বললাম যে আমাদের মোর দেন 90% মানুষ আমাদের ক্যান্সার চিকিৎসার জন্য তাদের অর্থনৈতিক অবস্থাটা উপযুক্ত না। এই জন্য আমি আবারও আপনাদের মাধ্যমে এবং যারা অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বলবো যে আপনার আশেপাশে আত্মীয় স্বজন কেউ যদি ক্যান্সার চিকিৎসায় আক্রান্ত হয়, তাকে আপনারা একা করে দিয়েন না, আপনারা তার সাথে থাকেন, তার চিকিৎসার সহযোগিতা করেন, এবং তাকে কোনো কনফিউজিং বা বিব্রতকর কোনো পরামর্শ দেবেন না। হ্যাঁ, সবসময় মনে রাখবেন এটা একটা টেকনিক্যাল বিষয়, এবং টেকনিক্যাল পার্সন যারা আছেন, এটার সাথে যারা জড়িত আছেন, তারাই সঠিক পরামর্শটা দিতে পারেন। কেউ একজন চিকিৎসা করে এসছেন, বা আমার বাবার বা আমার ভাইয়ের বা আমার বন্ধুর ক্যান্সার হয়েছিল, আমি জানি বিষয়টা কি, তো এই যে এই এরকম ধারণা নিয়ে অনেক পরামর্শ দিতে থাকেন, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জন্য মিসগাইডিং হয়। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, তবে যাওয়ার আগে আমি আপনার কাছে একটা সংক্ষিপ্ত শেষ প্রশ্ন চাই। সেটা হচ্ছে আপনি তো জানেন যে আমাদের প্রতিকূলতা আসলে কিসে কিসে আমাদের দেশে, তো জাতীয়ভাবে আপনি রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতে কি বলবেন? আচ্ছা, আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে ক্যান্সার চিকিৎসায় সরকারের বরাদ্দ বাড়াতে হবে ক্যান্সার রোগীদের জন্য এবং হসপিটালগুলোর জন্য। আপনি যদি দেখেন যে আমাদের দেশের স্বাস্থ্য খাতে সরকারের বাজেটের কত % বরাদ্দ আছে, এটা দেখলে আপনার খারাপ লাগবে। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে কম বরাদ্দ। তো আমাদের চিকিৎসা খাতে বিশেষ করে ক্যান্সার এবং এই জাতীয় যে রোগগুলো আছে, নন কিউরেবল ডিজিজ আছে, সেগুলোতে যেন আমাদের বাজেটটাকে বাড়ানো হয়। 1 2 নম্বর হচ্ছে যে আমাদের দেশে চিকিৎসার ক্ষেত্রে কয়েকটা প্রতিবন্ধকতা আছে। সেটা হচ্ছে যে আমাদের সব ফ্যাসিলিটিসগুলো আন্ডার সিঙ্গেল আমব্রেলা, এক ছাতার নিচে নেই। যে একটা হসপিটালে গিয়ে সে তার সমস্ত সেবা পেয়ে যাবে, সেটা সে পায় না। তাকে বায়োপসি করতে এক জায়গায়,
মলিকুলার স্টাডি করতে হয় আরেক জায়গায়, এইভাবে তাকে কাজগুলি করতে হয়। ফলে এটা একটু আমাদের রোগীদের জন্য কিছুটা ডিস্টার্বিং এবং কনফিউজিং হয় এবং ক্ষেত্র বিশেষে এটা তাদের জন্য আনবিয়ারেবল হয়। তো সেটাকে যেন আমরা এক ছাদের নিচে আনতে পারি ফ্যাসিলিটিসগুলোকে, সেটা এবং বিশেষায়িত হাসপাতাল ব্লাড ক্যান্সারের জন্য বা ক্যান্সারের জন্য আরও বেশি, একটা তো বিশেষায়িত হাসপাতাল আছে, বিভাগীয় পর্যায়ে করার একটা চিন্তাভাবনা ছিল, এটা এখনও অনেক মানে এটা বাস্তবায়ন আমার মনে হয় অনেক দেরিই হবে। তো এটা যেন খুব দ্রুত করা যায় বা এবং চিকিৎসাটাকে সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার, প্রয়োজনে সরকার ভর্তুকি দিক এবং এই ওষুধগুলোর যে র মেটেরিয়ালসগুলো, ওষুধ কোম্পানিগুলো যারা আমদানি করে র মেটেরিয়ালসগুলো, আমাদের দেশে তৈরি হয় ঠিকই, কিন্তু র মেটেরিয়ালস তো বাইরে থেকে আমদানি করতে হয়। তো সেটার জন্য তারা কম পয়সায় আমদানি করতে পারে, তার জন্য সরকার যদি ভর্তুকি দিতে হয় তারা যেন সেটা করে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টুডিওতে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনার চমৎকার উপস্থাপনা এবং আমাদের আজকের যারা এই অনুষ্ঠানের নেপথ্যে কাজ করেছেন তাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, ক্যান্সার প্রতিরোধে সচেতন হন এবং যারা ক্যান্সার আক্রান্ত আছেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই ছিল আমাদের টিভিএস ওয়েলনেসের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিভিএস এর সঙ্গেই থাকুন।